জানি না। কিন্তু অস্পষ্ট স্বরে ইরফান আরও হিংস্র ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই মেয়েটা কি জানে না তার মধ্যে এই রাক্ষসের প্রাণ লুকিয়ে? কি করে আঘাত পায় সে এত যত্ন থেকে? মাত্র 20 মিনিট চোখের আড়াল করেছি, তাতেই এত আঘাত? বলিনি তোমার চোখের পানি সহ্য হয় না? রাগের শরীরে আগুন ধরে যায়, তাহলে ব্যথা পাও কি করে? পুনরায় এমন আগুন ছোড়া পানিতে আয়না কাঁপতে থাকা শরীর মাথা নাড়ায়। এই লোক বদ্ধ পাগল। দুদিনের পরিচয়, কি করে মানুষ এতটা ভয়ঙ্করভাবে ভালোবাসে? আয়নাকে ভয় পেতে দেখে নিজ চুল টেনে সোজা হয়ে দাঁড়িয়ে পুনরায় বিছানায় বসিয়ে দেয় আলতো করে। বড় বড় পায়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে। শকুনি দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে কাচের ফুলের টব ভেঙে গুঁড়িয়ে থাকতে দেখে রাগে চোয়াল খিচে আসে। সকালে ভেঙেছে এটা, এখনও আগের অবস্থায় থাকতে দেখে দাঁত কিরমির করে ওঠে। পুনরায় ঘরে প্রবেশ করে আয়নার কাঁপতে থাকা শরীরটা আগলে নিয়ে চুলে আদর করে শান্ত সুরে, তোমার আঘাত আমাকে অস্থির করে তোলে আয়ুজান। ইচ্ছে করে তোমাকে আঘাত করা প্রতিটা বস্তু এই পৃথিবী থেকে ধ্বংস করে দেই। আয়না ইরফানকে শান্ত হতে দেখে একটু স্বস্তি পায়, কিন্তু শেষের কথাটা ভয়ে বুক কাঁপিয়ে তোলে। গত 24 ঘন্টা বুঝে গিয়েছে লোকটা তার প্রতি ভয়ঙ্কর আসক্ত। ইরফানকে পুনরায় হাঁটু মুড়ে বসে তার মুখ বরাবর হতে দেখে চোখ চেপে বুঝে নেয় ভয়ে। গালে আলতো ছুঁয়ে কপালে চুমু খেয়ে নরম সুরে বলে ওঠে, ব্যথা হচ্ছে? আয়না মাথা নাড়িয়ে না বলে। এখনো নাক টেনে কাঁদছে। ইরফান গালে হাত বুলিয়ে তাহলে? আয়না একটু তাকিয়ে মাথা নিচু করে। আমার রক্তে ফোবিয়া আছে, ভয় হয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইরফান। সে আজ সকালে আয়নার সম্পূর্ণ বায়োডাটা ঘেঁটে ফেলেছে। এই পর্যন্ত সকল আগাগোড়া জানে। মেয়েটার কিসে ভয় সে খুব ভালো করেই জানে, কিন্তু মেয়েটার অতীত শুধু সেই বলতে পারবে। কিন্তু সেটা এখন নয়, ধীরে ধীরে জানতে হবে। ইরফান বুঝে গিয়েছে এই বোকা পরীটাকে সে জোর জবরদস্তি নয়, আদরেই নিজের নিকট আনতে পারবে। এই একটা মেয়ে যার জন্য সারা জীবন অপেক্ষায় তার ধৈর্য কুলাবে। এই মেয়েকে পোষ মানানো যে খুব কঠিন বুঝতে অসুবিধা হয় না ইরফানের। হঠাৎ পায়ের কাটা অংশে নরম ঠোঁটের ছোঁয়ায় কেঁপে ওঠে আয়না। ভীতু দৃষ্টিতে টিপটিপ করে তাকাতে ইরফানের ভয়ঙ্কর গলায়, তোমার সকল কষ্ট ভয় আমি দুমড়ে মুচড়ে শেষ করে দেবো আয়ুজান। যা তোমার কষ্টের কারণ হবে এই পৃথিবী থেকে, তা আমি বিনাশ করে দেবো, আই প্রমিস। ধ্বংস করে দেবো সবকিছু। সাদা সাদা কুয়াশা ঢাকা বইন, পাইন পপলার গাছ সহ সবুজ রাঙা ম্যাপেল গাছগুলোর গোড়ালি পর্যন্ত বেশ অনেকটা বরফে ঢাকা। 4 ঋতুর সৌন্দর্যে রাঙা কাশ্মীর হলেও নীলা ভ্যালি উচ্চতর পর্বত অঞ্চল, তাই সারা বছর এখানে শীত শীত লেগেই থাকে। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী মার্চ থেকে এপ্রিল বসন্তকাল, চারিদিকে টিউলিপ ফুলের দেখা মিলেছে। কিন্তু সবে সবে শীতের শেষ তাপমাত্রা। এই সময়টা 10 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু বরফ গলায় সময়টাতেও কেমন বরফ জমেছে। তার উপরে ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া শীতের প্রভাব বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছে। এলোমেলো সেই বৃষ্টির দাপটের মাঝে চাঁদের হাট কুটিরের সামনে হারিকেনের আলোয় আলোকিত একটা গরুর গাড়ি এসে থামল। আজকে রাস্তায় কোনো গাড়ি নেই। বাধ্য হয়ে শাহেদকে পাহাড়ি এই রাস্তাটা এভাবেই আসতে হলো। সঙ্গে প্রিয় বন্ধু আকাশ, দুজন একই সঙ্গে শহরে পড়াশোনা করেন। শাহেদ কোনো রকম ভাড়া মিটিয়ে তাড়াহুড়ো করে দরজা ঠেলে ঘরে প্রবেশ করতেই ইয়াসমিন জামান ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরেন। এত ঝড়ঝাপটার দিনে কেন আসতে গেলে? রাস্তায় যদি বিপদ হতো? আজকাল বরফের ঝড়েও তো কত মানুষ আহত হয়। শাহেদ মাকে ছাড়িয়ে তুতুলের দিকে এগিয়ে যেতে যেতে ভাঙা কণ্ঠে, ইয়াসমিন জামান দরজার ধূসর ফতুয়া আর কালো প্যান্ট পরিহিত লম্বাটে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি মুছে হাসার চেষ্টা করে এগিয়ে আসেন। ভালো আছো আব্বু? আকাশ মাথা দুলিয়ে সৌজন্যমূলক হেসে। ইয়াসমিন জামান ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ ঘুরিয়ে তুতুলের ব্যান্ডেজ করা মুখের দিকে তাকিয়ে, সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
বড় হুজুর শহর থেকে ডাক্তার আনিয়ে দেখিয়েছে, এখন বেশ ভালো। ব্যান্ডেজ 1 সপ্তাহ পর খোলা হবে। তারপর দামি কিছু ওষুধের নাম বলল। সময় নিবে, কিন্তু আগের মতো মলিন হয়ে যাবে। আকাশ চিন্তিত। ইয়াসমিন জামান আলতো হাতে জড়িয়ে মাথা নাড়ায়, পিঠে হাত বুলিয়ে পাশের ঘর দেখিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো, আমি রাতের খাবারের ব্যবস্থা করছি। মাথা নাড়িয়ে একবার তুতুলের দিকে আর চোখে তাকিয়ে সেই মুহূর্তে মেয়েটাও তাকায়। চোখাচোখি হতে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে শাহিদের দিকে দৃষ্টি ঘুরিয়ে নেয়। আকাশ পাশের ঘরে যেতে ইয়াসমিন জামান শাহিদের দিকে তাড়াতাড়ি এগিয়ে ছেলের কাঁধ চেপে নিজের দিকে ঘুরিয়ে রাগান্বিত কণ্ঠে, কেন এসেছো এখানে? কলে বলেছি না আসবে না তুমি? পরিবেশ ঠিক হলে আমি ডাকবো। শাহিদ মায়ের কাছতে থাকা মুখে তাকিয়ে নিচু সুরে, আম্মু আয়ু। শাহিদ মায়ের কাঁপতে থাকা মুখে তাকিয়ে নিচু সুরে, সঙ্গে সঙ্গে রাগান্বিত ইয়াসমিন জামান ছেলের পুরুষালী শ্যাম গালে ঠাস করে চর বসিয়ে ধীরে চাপা সুরে, একদম চুপ, নাম নিবে না। অবশ্য তুমি কি বলছি আমি মাথায় যায় না একবার বললে? তুতুল আটকে ওঠে, ভাইয়ের কাঁধ আঁকড়ে ধরে। শাহেদ মাথা নিচু করে চোখে জল জমে, শীতে আর কান্না লাল হয়ে ওঠা চোখে মায়ের দিকে তাকিয়ে। সে তো আমার ছিল 2 দিন আগেও। ইয়াসমিন জামান আতকে থরথর করে কাঁপে, ঘরের বন্ধ দরজার দিকে চোখ বুলিয়ে ভীতু হাতে ছেলের মুখ চেপে কাঁপা গলায়, তুমি থেমে যাও সাহেব, মরতে চাচ্ছ? ভুলে গিয়েছো সে কার? একদম মেরে দিবে তোমাকে। সামান্য তার থেকে দূরত্ব করতে চাওয়াই নিজের বোনের কি করেছে দেখছো? একদম টুকরো টুকরো করে দিবে যদি আহানার নাম মুখে নিয়েছো তো। শাহেদ পুরুষ মানুষ, তবুও চোখের জলে কালো শীতের পোশাক ভেজালো, অস্পষ্ট স্বরে শুধু আওড়াই, দীর্ঘ বছর ধরে তাহলে তার লোভ কেন দেখালে? কঠোর ইয়াসমিন জামান তীর তীরে মেজাজে, ভুলে যাও সবকিছু, দৃষ্টি মাটির দিকে করো, না হলে ছোট হুজুর খুবলে নেবে তোমার চোখ। বোনকে দেখতে এসেছো, দেখে কিছুদিন থেকে পুনরায় শহরে বাস ধরবে। শাহেদ মায়ের নিষ্ঠুর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে, ক্ষমতাধর মানুষদের কাছে অসহায় মানুষদের ভালোবাসা হেরে যায়, তাই না আম্মি? ইয়াসমিন জামান আর কিছু বলেন না, শোবার ঘর ছেড়ে রান্নাঘরে চলে যান। মাথার ঘোমটা টেনে রাতের রান্নার ব্যবস্থা করেন। কাঠের জানালা ভেদ করে বৃষ্টি ভেজা আকাশের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে, পৃথিবীতে সেসব মানুষ টিকে থাকে যারা শক্তিশালী আর ক্ষমতাবান। নরম আর নিম্ন সমাজের মানুষগুলো তুচ্ছ হয়, তাদের প্রেম ভালোবাসা বলতে কিছু থাকে না। তুমি ভুল দিকে দৃষ্টি দিয়েছো সাহেব, যে দৃষ্টি তোমার মরণ হতে পারে। কালো রঙের আলিশান ঘরটা বরাবরের মতোই অন্ধকারে ছেয়ে থাকে। ইরফানের আলো পছন্দ নয়, সে অন্ধকারে আর একাকী জীবন সবচেয়ে বেশি পছন্দ করে। হাজার শীতের মাঝেও রুমের এসি সবসময় শীতলতা বাড়াবেই, কিন্তু সেই শীতলতা আজকে কিছুটা কম। শক্ত হাত বাড়িয়ে এসির রিমোট চেপে সবকটা এসির টেম্পারেচার বাড়িয়ে শীতলতা কমিয়ে আনে। বিছানায় গুটিসুটি মেরে ঘুমন্ত আয়নার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে কালো নরম কমফোর্ট আর একটু গলা অবধি টেনে এলোমেলো চুলে হাত বুলিয়ে দেয়। এক মোহ দৃষ্টিতে তাকিয়ে অপর হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নরম গাল ছুঁয়ে দেয়। আয়নার ঘন ঘন নিঃশ্বাস অনুভব করছে খুব করে। বড় বড় চোখের পাপড়িগুলো আলতো ছুঁয়ে নাকে হাত বোলায়। পরক্ষণে নরম চকলেট কালারের ঠোঁটের উপর থেমে সেখানে উষ্ণ ছোঁয়া দিয়ে টেনে চওড়া লোমহীন আকর্ষণীয় বুকে জড়িয়ে পুনরায় মাথায় হাত বোলাতে বোলাতে, রূপের নেশায় নয় জান, আমি তোমার সরলতার প্রেমে পড়েছি, খুব করে পড়েছি। তুমি এই পাষণ্ড হৃদয়ে প্রেম জাগিয়ে বাঁচবে ভেবেছ সুন্দরী?
ঠোঁট কামড়ে বাঁকা হেসে আয়নার লম্বা চুলের একগোছা বাম হাতে পেঁচিয়ে হাতের ভয়ঙ্কর ট্যাটুটা ঢেকে যায় চুলের আড়ালে। মুখ এগিয়ে কানের কাছে চেপে হিসিয়ে। পৃথিবীতে তৈরি হয়েছো তুমি আমার জন্য, আমার থেকে তোমার মুক্তি নেই সুন্দরী। ইরফান খান যা চায় সব কিছু ধ্বংস হয়ে গেলেও তা তার চাই। মৃত্যু এলেও তুমি এই ইরফান খানের হয়ে মরবে। আমি বিষ হলে তোমাকে স্বাচ্ছন্দ্যে তা গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে আমি ছাড়া তোমার দ্বিতীয় কোনো অপশন নেই। আমি রাখবো না। ডানে বামে শুধু ইরফান আর ইরফান। তুমি সম্পূর্ণ যখন আমার হবে, তোমার এই সুরেলা কণ্ঠ যখন আমার নামে আওয়াজ তুলবে, উফ, যা ইরফান খান সেদিন সবচেয়ে খুশি হবে। পৃথিবী জয়ী করার সুখ ততটা নয়, তোমাকে জয় করার সুখ যতটা। আই অ্যাম ম্যাডলি লাভ ইউ জান। কেঁপে ওঠে আয়না। সেদিকে তাকিয়ে ইরফান শক্ত পুরুষালী আঙুলখানি কাঁধে ছুঁয়ে ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায়। মুখ দিয়ে ছোট বিরক্তিকর শব্দ করে আর একটু ঝুঁকে আয়নার সম্পূর্ণ মুখে চোখ বুলিয়ে থেমে যায়। থুতনি ছোট কালচে তিলে যা ফর্সা মুখে জ্বলজ্বল করছে সেদিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আলতো হাতে ছুঁয়ে। আমার কাছে তুমি সেই সাদা সাপটা থেকে পবিত্র আর স্বচ্ছ, যার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ, যার সৌন্দর্যের কাছে সবকিছু অসুন্দর আর অপ্রয়োজনীয়। তুমি আমার বিষাক্তময় আসক্তি, যার কাছে হাজারটা ইরফান খান কোরবান হতে মাথা নিচু করতে প্রস্তুত। তুমি আমার চরম অবসেশন, যার জন্য সারা জীবন অপেক্ষায় ক্লান্তি হবে না। পৃথিবীর কাছে আমি ভয়ঙ্কর হিংস্র পশু, কিন্তু তোমার কাছে সবকিছু নিশ্চুপ, শান্ত আর নরম। মাথায় চুলে হাত বুলিয়ে সোজা হয়ে বসেন। শার্টের বাহিরে আসা লকেট সহ চেইন শার্টের ভিতর ঢুকিয়ে পুনরায় আয়নার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বেড সাইডের লাইট জ্বালিয়ে রিমোট দ্বারা বাকি লাইটগুলো অফ করে দেন। আবছে আলোয় আয়নার পায়ের ওয়ান টাইম ব্যান্ডেজ খুলে ক্ষতস্থান তীক্ষ্ণ নজর বুলিয়ে বরফ করে। সেখানে পুনরায় মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে ঠোঁট ছুঁয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলে, তোমাকে আঘাত করা প্রতিটা জিনিস আমি নিখুঁতভাবে উপড়ে ফেলবো জান। যা তোমার আঘাতের কারণ হবে এই পৃথিবীতে, সেই সকল জিনিস আমি নিজ হাতে ধ্বংস করব। তোমার অতীত যদি তোমার কষ্টের কারণ হয়, ভয়ের কারণ হয়, সেই অতীত আমি ছাড়খাড় করে দেব। কথাটুকু বলে বিছানায় আয়নার পা আলতো করে রেখে কমফোর্ট টেনে বড় বড় পায়ে ডিভাইনের উপর রাখা বন্দুক পকেটে গুজে আয়নার মলিন মুখে পুনরায় তাকিয়ে চলে যায়। রাতের 9টা বাজে। খানবাড়ির হলঘর বিশাল জায়গা নিয়ে এক কোণা থেকে অপর কোণায় দৌড়ে যেতে বেশ সময় নিবে। রাজাদের আমলের প্রাসাদের মতো হলেও বেশ মডার্ন আর আধুনিক আসবাবপত্র আর জিনিসপত্র দিয়ে গোছানো। সারাদিন বেশ অনেকজন মিলে সম্পূর্ণ বাড়ি পরিষ্কারের কাজে লেগে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন আর আধুনিক জিনিসের ছোঁয়া সবসময় চকচক সৌন্দর্য প্রদর্শন করে। সেই হলঘরের সিঁড়ির কাছে জড়ো হয়ে বাড়ির সকল সার্ভেন্ট, যারা সারা দিন ধরে এসব কিছু পরিষ্কার করে থাকে, সকলে মাথা নিচু করে থরথর করে কাঁপছে। সামনে দাঁড়ানো চাবুক হাতে ইরফান খুব স্টাইল নিয়ে দাঁড়িয়ে। কালো শার্টের বেশ কিছু খোলা বোতাম স্টাইল করা, চুল এবং এক পাশ ইন করা শার্ট, অন্য পাশে খোলা। কানের টপে টান মেরে চাবুক গোছাতে গোছাতে গমগমে স্বরে, আমার কক্ষের বারান্দায় কাঁচের টুকরো কি করছে? ভীতু সকল সার্ভেন্ট ভয়ে আরও চেপে যেতে চায়। ইরফান চাবুকে আওয়াজ তুলতেই পুনরায় সব কটা সোজা হয়ে দাঁড়ায়, যেন কারাগারে বন্দি। হাতে চাবুক মুষ্টিবদ্ধ করে হেঁটে এসে একে একে সকলের দিকে দৃষ্টি বুলিয়ে বাঁকা হেসে, তোদের বেখেয়ালির জন্য আমার জানের কতটা রক্ত ঝরলো। শেষে কথাটাই কেঁপে ওঠে সবাই। দরদর করে ঘামতে থাকা শরীরগুলো ইরফানের রাগের শিকার হলো। হাতে থাকা চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত হতে লাগলো শরীর। রাগের রীতিমতো হিংস্র হায়নার মতো আঘাত করে যাচ্ছে। একটার পর একটা আঘাতে হাহাকার করে উঠছে সবাই। দৌড়ে পালাতে চাইছে, গার্ডগুলো পুনরায় ঠেলে দেয়। কি নির্মম আঘাত! দূর থেকে ইমরান খান আর আসফিয়া খান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে এতক্ষণ ইরফানের রাগের কারণ ধরতে পারেন। হঠাৎ ইরফান হাতে চাবুক মাটিতে ছুঁড়ে মেরে চিৎকার করে, সব কটাকে গ্রামে ফেলে আসো, আর সকালের আগে নতুন সার্ভেন্ট নিয়োগ দেয়া চাই।
বাড়িতে কোনো মেল গার্ড, সার্ভেন্ট, শেফ কোনো কিছু থাকবে না। অন্দরমহলের ভেতরে অনলি ফিমেল ওয়ার্কার থাকবে। কাজ হতে হবে নিখুঁত, ক্লিয়ার। চোখ থাকবে নিচে। ভুলের শাস্তি হবে মৃত্যু। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই সম্বিত দিতেই ইরফান এগিয়ে যায় আসফিয়া খানের দিকে। গম্ভীর গলায় বলে ওঠেন, দক্ষ কর্মী নিয়োগ করুন আম্মি। আমি আমার প্রিয় জিনিস নিয়ে হেলাফেলা কাজ বরদাস্ত করব না। সে আমার জন্য কি নিশ্চয়ই নতুন করে ভেঙে বলতে হবে না? আসফিয়া খান মুচকি হেসে ছেলের পিঠে হাত বুলিয়ে। ইরফান সন্তুষ্ট হয়ে চলে যেতে দেখে আসফিয়া খান ইশরাককে ডেকে পাঠান। চোখে চশমা ঠিক করতে করতে ইশরাক আসলে থমথমে গলায় আদেশ করেন, মেয়ে সার্ভেন্ট নিয়োগ দিতে এর পূর্বে আমি যাচাই করব কোনো ভুল যেন না হয়। ইশরাক সায় জানাতে গায়ে হাত বুলিয়ে জানতে চান, লিস্টে দেখলাম ইয়াসমিন ও তার পরিবারকে দাওয়াত করা হয়েছে। কে সাহস করলো ইরফানের নিষেধ অমান্য করার? গম্ভীর গলার কথায় ইশরাক চোখে চশমা ঢেলে শান্ত সুরে, ইরফান জানাতে বলেছে। আসফিয়া জামান অবাক হন। কিছু ভেবে ঈশাকে কাজে যেতে বলে তিনি সাফিয়ার সঙ্গে নিজের রুমে চলে যান। কিছু রীতি মানতে হয়। তাদের বাড়িতে নতুন সদস্য এলে সেটারই ব্যবস্থা করতে হবে। সম্পূর্ণ গ্রামের লোক আসবে, বড় আয়োজন হয়েছে। ইরফান খানের বউজান এসেছে, তা নিয়ে গ্রামে এলাহি কাণ্ড। বড় ভোজের আয়োজন হয়েছে, সেখানে দাওয়াত করা হয়েছে চাঁদের হাটের সকলকে। সারা রাত মুষলধারে বৃষ্টির পর আজ সকাল সকাল কচি রোদ্দুর দেখা মিলল। শীতের তাপও আজ হালকা। বসন্তের সময় একটু কম শীত আর গ্রীষ্মের সময় শীত হালকা গরম মিশিয়ে উফ, আরামদায়ক ওয়েদার। কাশ্মীর মূলত পর্যটকদের কাছে আকর্ষণীয় শহর, আর সবচেয়ে বেশি গ্রীষ্মের আরামদায়ক ওয়েদারে তাদের ভিড় হয়। সবসময় অতিরিক্ত শীত প্রবল শহরটা গ্রীষ্ম মানে সুখের সময়, তখন ঘুরে ফিরে প্রচুর আনন্দ। কিন্তু আয়নার পছন্দ এই বসন্তকে। ফুলপ্রেমী সে। তার মতে প্রতিটা ফুল প্রেমীদের কাছে বসন্ত মানেই সুখ, বসন্ত মানে আনন্দ আর আনন্দ। এই খানবাড়ি শুধু কাশ্মীর নয়, ওয়ার্ল্ডের বিশাল সুন্দর প্রাচীন আমলের বাড়িগুলোর মধ্যে খানবাড়ির নামও উঠে আসে। তুতুল বলেছিল এই খানবাড়ি নিয়ে ম্যাগাজিন ছাপা হয়, সঙ্গে ছাপা হয় এই পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে। বড়লোক যদি আজ রাত না ঘুমিয়ে জেগে কাটায়, সেটাও ম্যাগাজিন নিউজে ছাপা হয়ে যায়। আয়না এতটুকু খুব করে বুঝে। তার আমি বলেছে বড়লোকদের সব কিছুতেই বিলাসিতা। নিজস্ব মোবাইল কখনো না থাকায় এসব সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ নয় সে। যা সব শোনা কথা। তাদের পরিবারের নিয়ম অনুযায়ী শুধুমাত্র ভার্সিটিতে ভর্তি হওয়ার পর নিজস্ব মোবাইল ফোন দেওয়া হয়, তার পূর্বে নয়। যদি থাকতো তাহলে হয়তো এই খানবাড়ির ভয়ঙ্কর উপস্থিতির কথা এই পৃথিবীতে যে আছে সে একটু আধটু জানতে পারত। গতকাল সন্ধ্যার কিছু সময় বাদে ঘুমিয়ে পড়ায় আজ খুব সকালে ঘুম ভেঙেছে আয়নার। এমনিতেই ঘুম কাতুরে সে। যেখানে পড়ে সেখানেই ঠাস করে ঘুমিয়ে পড়তে তার সময় লাগে না। আশেপাশের সময় নিয়ে চোখ বুলিয়ে নেয়। যখন সম্পূর্ণ কক্ষে নিজেকে একা আবিষ্কার করলো, তখন বুক ফেরে তৃপ্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। উফ, শান্তি। এটাই বুক ছিঁড়ে বেরিয়ে এলো। ওই ভয়ঙ্কর পুরুষের উপস্থিতি তার কাছে শ্বাসরোধ করা ভয়। আজরাইল হয়ে মানুষ রূপে তার জীবনে এসেছে। ঘুম থেকে উঠে আজ আরামদায়ক নিঃশ্বাস ফেলে জলদি জলদি ফ্রেশ হয়ে টিপটপ হয়ে বিছানায় বসে পড়ে। হঠাৎ মনে পড়ে গতকাল বিশাল বড় একটা বাগান দেখেছিল, যার পাশে বিশাল সুইমিং পুল আর খোলা মাঠের মতো জায়গায়, যেখানে ছাতা নিয়ে সুন্দর করে বসার ব্যবস্থা রয়েছে। মূলত সে বাগানে আয়না টিউলিপ ফুল দেখেছিল, যা দেখার পুনরায় ইচ্ছে জাগে। মেয়েটা বড্ড ফুলপোকা। একবার দেখলে হাত নিষ্পিস করে ছুঁয়ে দেওয়ার জন্য। বিশাল ঘরটাই একবার সতর্ক চোখ বুলিয়ে উঠে দাঁড়ায়। ছোট ছোট কদমে বিছনের বিশাল খোলা ব্যালকানিতে এগিয়ে ধীর হাতে দরজা খুলে এগিয়ে যায়। বন্দি জীবন তার পছন্দ নয়, তার তো খোলা আকাশ, নরম বাতাস আর দূরে এই স্নিগ্ধ ফুল পছন্দ। কিন্তু নিয়তি তাকে এই বন্দি জীবনে বারবার ঠেলে দেয়।
এই এত এত বাড়িটা সে একা একটা নিরীহ প্রাণী, যাকে বন্দি করেছে এই রাক্ষসপুরের রাক্ষসটা। বড় বড় চোখে আশেপাশের সৌন্দর্য দেখে, মুখ ফুটে টানা 3 দিন পর একটু হাসির দেখা মেলে, ভুলে যায় অবস্থান, একটু হেসে বিড়বিড় করে। সত্যিটা স্বর্গের মতোই সুন্দর, যেমন তুতুন্দি বলেছিল। চোখ বুজে শ্বাস টেনে নিতেই ফুলের সুবাস নাকে প্রবেশ করে। আহা, কি সুখময়! হঠাৎ ব্যস্ততা মনে পড়তে হাসি থেমে মুখে সঙ্গে সঙ্গে আধার নেমে আসে। চোখ টলমল করলো কি আবার? না, ক্ষণিকের মাঝে টুপটাপ পানি বেয়ে পড়ল চোখ দিয়ে। ভাঙা আর অসহায় গলায় পুনরায় বিড়বিড় করে। সত্যি এটা স্বর্গের মতো সুন্দর, যেমনটা তুতুন্দি বলেছিল। সৌন্দর্য দেখতে স্বর্গ হলেও কিন্তু সত্যি এটা স্বর্গ নয়, বরং নরক। যেখানে বন্দি আমি, ওই বিশাল কাঁটাযুক্ত দেয়াল, রাজকীয় বিশাল গেট আর শত শত খানেক সিপাহী দিয়ে গড়া সাম্রাজ্য আমার জীবন্ত নরক। ফুপিয়ে ওঠে, হাতের উল্টো পিঠে চোখ মুছে পিট পিট করে চোখে নিজেকে বন্দি জীবনকে দেখে। আয়না ধরেই নেয়, শুধু শতখানেক সিপাহী নয়, হাজারখানেক হবে। কেমন বিলবিল করে পাহারা দিচ্ছে। আবার সে শুনেছে খানবাড়ির সাথে কোয়ার্টার নাকি গার্ড আর সার্ভেন্টদের জন্য তৈরি। সেখানে যুদ্ধে যাওয়ার মতো সৈন্য রয়েছে এই খানদের। নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে বিশাল সৈন্য পেলে লেলে বড় করছে শক্তিশালী আর হিংস্র। সে যদি পালাতে চায়, দরজা পর্যন্ত যেতে 10 বার ধরা খাবে। যদিও কোনো ম্যাজিক হয়ে গেট পেরিয়ে গেল, তবুও সমস্ত গ্রাম না, পুরো কাশ্মীর তাকে আবার সসম্মানে এই খানবাড়িতে ফেলে যাবে নিঃসন্দেহে। উক্ত চিন্তা মাথায় আসতেই মুখমণ্ডল অসহায় হয়ে ওঠে। সঙ্গে যোগ হলো ইয়াসমিন জামানের কথা। মিনিটে কয়েকবার মনে পড়ে, তখন বুকে প্রচণ্ড কষ্ট হয় তার কথা ভাবতে। আমি যেখানে যাই কষ্ট সঙ্গে নিয়ে যাই। আজকে আমার জন্য মনি, তুতুন্দি কেউ ভালো নেই। শুধুমাত্র আমার ভুলের জন্য সবাই কষ্ট পায়। কেন আমি তোমার নিষেধ মানিনি মামনি? কেন? আমার খুব কষ্ট হচ্ছে। আমার তোমার কথা খুব মনে পড়েছে। কেন নিয়ে যাচ্ছ না আমাকে? ওনার কোনা দিয়ে ডোলে চোখ মুছে অসহায়ভাবে বিশাল গেটের দিকে তাকিয়ে একটা খেয়াল হতেই সেদিকে নজর বুলিয়ে যায় আয়না। দেখে আজকে এই পিছনে জায়গাটা খালি। গতকাল তো কালো পোশাকধারী গার্ডগুলো কিলবিল করছিল এখানটায়, আজ সম্পূর্ণ শূন্য। এই জায়গা থেকে গুনে গুনে অনেক দূরে পিছনের সম্পূর্ণটাই গার্ড বন্দুক হাতে ঘোরাঘুরি করছে, কিন্তু ভুল করেও এই 3য় তলায় চোখ ফেলছে না। গতকাল ইরফান জানিয়েছে যখন বাহিরের লোক থাকবে একদমই বাহিরে যেন না আসে, ভুল করেও না, তখন তার হালাত খারাপ করবে ভিলেনটা নিজে। এমনিতেই সবসময় তাকে ব্যালকানিতে আসার পারমিশন দিয়েছে, তাই তো আজ গোটা অনেকগুলো ঘন্টা পেরিয়ে একটু আলোর দেখা পেল। হঠাৎ পেটে শক্ত একটা হাত সাপের মতো পেঁচিয়ে ধরতেই চমকে লাফিয়ে উঠতে চায়, কিন্তু এতটা শক্ত আর বলিষ্ঠবান হাতে তলিয়ে যায় আয়নার নরম ছোট্ট শরীরটা। থরথর করে কাঁপে মেয়েটা। আগর কাঠ, চন্দন কাঠ এবং প্যাচৌলির গভীর রাজকীয় মিশ্রণ সুবাসেই বুঝে নেয় তাকে, জড়িয়ে নেওয়া ভয়ঙ্কর পুরুষটিকে। ভাবতেই কাঁপাকাঁপি বেড়ে দ্বিগুণ হয়। ইরফান চোখ বুজে তার আয়োজনের লম্বা বেনুনিতে মুখ ডুবিয়ে নরম শরীরে আষ্টে পিষ্টে নিজের শক্ত বুকের সাথে জড়িয়ে। মেয়েটা আস্ত তুলোর বস্তা, কেমন মিশে গেছে। পরক্ষণে আয়নার কাঁপাকাঁপির পরিমাণ বেড়ে যাচ্ছে, সঙ্গে বাড়ছে শরীরের শীতলতা। তখন বিরক্ত ইরফান দুচোয়ালে শক্ত করে ছেড়ে নরম হাত চেপে নিজের দিকে ঘুরিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। মেরেছি? গমগমে পুরুষালী গলায় লাফিয়ে ওঠে আয়না। মাথা ভয়ে মিয়ে দিয়েছে। চটজলদি খুবই আস্তে ধীরে বলে, না। কি আদুরে। ইরফান তখনও শক্ত মুখে পরক করছে। তাহলে কাঁপছো কেন? আয়না একটু তাকিয়ে চোখ নামাতে যাবে, ইরফান শক্ত হাতে চোয়াল চেপে ধরে ব্যথায় গুঙিয়ে ওঠে। চোখ লাল কেন? কাঁদতে নিষেধ করার পর কেন কেঁদেছো?
শেষের কথাটুকু বলার সময় নাকের পাটা ফুলে উঠে কালচে চাপদাড়ি সমেত হলদে মুখের চোয়ালে ভয়ঙ্কর মর্মর শব্দ তুলতে ভয়ে হাঁসফাঁস করে আয়না। সাফাই গাইতে গাইতে বলে, কাঁদিনি তো? আমাকে অভিনয় শিখাও সুন্দরী। আয়না ভয়ে কুঁকড়ে ওঠে ইরফানের ভয়ঙ্কর রাগের কারণে। সেই সুন্দরী সম্বোধন তখনই করে যখন খুব খুশি তার প্রতি, নয়তো খুব রেগে। এই মুহূর্তে এই ঘায়েল হায়েনা খুব রেগে। নরম হাত টেনে নিজের শক্ত হাতে চেপে ধরে গালে আরও চাপ প্রয়োগ করতে মেয়েটা উচ্চস্বরে কেঁদে উঠতে দেখে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। পরক্ষণেই চুল টেনে ধরে। ড্যাম। বিরক্তিকর মুখমণ্ডল করে শক্ত হাতে দেওয়ালে বাড়ি মারে। কান্নারত আয়না ভয়ে কাঁপতে কাঁপতে দেওয়ালে মিশে যেতে চাইলে পুনরায় পুরুষালী শক্ত হাতে নিজের দিকে টেনে উত্তেজিত হাতে নরম গাল বুলিয়ে দিতে দিতে বলে, ইউ নো না, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। বারবার কেন রাগাও? আমার রাগ অলওয়েজ 100%, কিন্তু তোমার কাছে আমি 0 থাকতে চাইছি, সেটা হজম হচ্ছে না। ওয়াই ইউ মেকিং মি অ্যাংরি? ওয়াই? পুনরায় নিজেকে আঘাত করতে দেখে ভয়ে মুখ লুকিয়ে থরথর করে কাঁপে। শরীরে চটজলদি কিছু বলতে চায়, কিন্তু কাদার ফলে সেই কথা ভেঙে ভেঙে আসে। একটু মনির কাছে দিয়ে আসুন না। রাগে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাই। বেড়াল চোখের শিরাগুলো যেন ছিঁড়ে গিয়েছে। সম্পূর্ণ চোখ ভয়ঙ্কর রক্তলাল ধারণ করেছে। ভয়ে আয়নার সব কিছু এলোমেলো হয়ে যায়। জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছে, সয়েছে। বয়স কম বাবা মায়ের আদরের হওয়া ছোটোখাটো অপ্রত্যাশিত হামলায় মুচড়ে গিয়েছে। সহ্য করতে না পারায় দিনের পর দিন অসহ্য যন্ত্রণায় কাতরাতে হয়েছে। কিন্তু এরকম ভয়ঙ্কর মানুষের সান্নিধ্য প্রথম, যার শ্বাসও আয়নার পশম ভয়ে জমে দিচ্ছে। হঠাৎ গুলির উচ্চ শব্দে ভয়ে পালাতে চায়। এলোমেলো পায়ে দৌড়ে ছুটতে চাইলে শক্ত পুরুষালী হাতে শক্ত টানে হেলে পড়ে। শক্ত হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হাতের সোনালি নলের রয়্যাল ভেজের বন্দুকটা। জামার উপর দিয়ে কোমরের দিকটা চেপে ধরতে কাঁপাকাঁপি সব তৎক্ষণাৎ থেমে যায়। বড় বড় চোখে সামনে নিষ্ঠুর পুরুষের হিংস্র চোখে তাকাতেই হিসিয়ে এক ভয়ঙ্কর ধ্বনি কানের পাশে বেয়ে যায়। চলো ছোট একটা গেম খেলা হোক। কথাটুকু বলে কানের লতিতে হালকা স্পর্শ করতে ভীতু আয়না নেতিয়ে পড়তে চায়। ইরফান বাঁকা হেসে অপর হাতে গলা স্লাইড করতে করতে শরীরে প্যাঁচানো ওড়না উগ্র হাতে সরিয়ে চোখের পলকে পিলারের সাথে মিশিয়ে নেয়। এখন ছোট গড়নের আয়না ইরফানের লম্বাটে সুঠাম শরীরের আড়ালে চলে যায়। ভয়ে মেয়েটার শ্বাস নিচ্ছে না। এখনও একইভাবে তাকিয়ে বড় বড় চোখে, যেন জলজান্ত পুতুল। শ্বাস নিতে ভুলে গিয়েছে। অতিরিক্ত ভয়ে ফ্রিজ হয়ে গিয়েছে মেয়েটা। নরম মেয়েলি ফর্সা কণ্ঠনালীর মাঝ বরাবর নতুন এক তিল আবিষ্কার করে ইরফান। হালকা লালচে বাদামি তিলে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে কোমরে চেপে রাখা বন্ধু কণ্ঠনালী সেই তিলে চেপে। শ্বাস নাও। সঙ্গে সঙ্গে জোরে জোরে শ্বাস নিতে থাকে আয়ানা। সেদিকে তাকিয়ে ডেভিল হেসে সেই লালচে তিলে আলতো চাপ প্রয়োগ করে। গেম স্টার্টস নাও। সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে না না বলে চটজলদি বলে ওঠে, খেলবো না, আমি সব কথা শুনবো। আচ্ছা যাও, শুধুমাত্র তোমার জন্য জীবনে প্রথম সিদ্ধান্ত বদল করে নিলাম। চলো দুটো শর্ত দেয়া যাক তোমাকে। আমার মনের মতো উত্তর হলে ভেবে দেখবো, কেমন? চোখে ভেসে আসতে চাই অশ্রুকণায়। সেই জল টলমল চোখের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে গলায় পুনরায় আলতো চাপ প্রয়োগ করে। কোনো ব্যথা না পাই সেই খেয়াল রাখে। দাঁতে দাঁত চেপে গালে গাল চেপে। আর একবার চোখের পানি পড়েছে তো সম্পূর্ণ চাঁদের হাট আমি জ্বালিয়ে দেবো, আই প্রমিস। থমকে যায় আয়ানা। খুব করে চাই চোখের পানি না বের হোক। গালে গড়িয়ে পড়ার পূর্বে খসখসে হাতে তা মুছিয়ে ডান হাতে বন্দুক আয়নার গলায় চেপে অপর হাত দেওয়ালে ঠেসে পুনরায় খামখেয়ালিভাবে। তোমার জন্য দুটো অপশন রয়েছে আয়ুজান। এক, ভুলে যাও তোমার মনি এবং তার সম্পৃক্ত সবকিছু। পৃথিবীতে এক আমি ছাড়া তোমার আর কেউ নেই, শুধু আমি আর আমি। তোমার সবটুকু জুড়ে শুধু এই ইরফান খান রয়েছে।
ভয়ঙ্কর কথায় পুনরায় কঠিন পুরুষের মুখে তাকাই। খুব কান্না আসছে তার। হাত টেনে সরাতে চাইলে আর শক্ত করে চেপে মুখ বরাবর এনে সেখানে ঠোঁট বুলিয়ে যায় জোর করে। কি কঠোর আর ভয়ঙ্কর পাগলামো! হাঁপিয়ে ওঠে আয়না। বলতে চাই, মানি না আমি এই নিয়ম। কিন্তু পরক্ষণে পুরুষালী থমথমে গলার কথায় থেমে যায়। বরফের মতো জমে যায় শরীর। প্রথম সিদ্ধান্ত মেনে নাও, না হলে সম্পূর্ণ চাঁদের হাট কুটিরে আগুন দাউ দাউ করে জ্বলবে, আর সেটা তুমি নিজ হাতে জ্বালাবে। প্লিজ, আমি হ্যাঁ, তুমি জান, তুমি তাদের বাঁচাতে পারো। যদি কখনো তোমার মুখে আমি ব্যতীত অন্য কারোর জন্য আওয়াজ বের হবে, কিংবা আমার সাথে সম্পৃক্ত ছাড়া অন্য কারোর জন্য চোখের পানি ফেলেছো, সেদিন ধ্বংসযজ্ঞ চলবে। আই রিপিট, ধ্বংসযজ্ঞ। ঘাড়ে নাক ঘষে জোরে নিঃশ্বাস টেনে নিল, যেন প্রেয়সীর সম্পূর্ণ ঘ্রাণ নিজের ভিতরে নিয়ে নিয়েছে। এমন ভয়ঙ্কর কথাই আর কাজে দিশেহারা হয়ে পড়ে আয়ানা। কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি, তাই আরও এলোমেলো হইয়া যায়। কোনটা চুজ করলে মেরি জান? প্রথমটা। মাথা নিচু করে নিতে চাইলে বন্দুক চেপে থুতনিতে ঠেকিয়ে কণ্ঠনালী লালচে তিলে দীর্ঘ চুম্বন করতে মেয়েটা চেপে চোখ বুঝে নেয়। পরক্ষণে কানে ফিসফিসিয়ে আওয়াজে পুনরায় কেঁপে ওঠে। পুরুষালী মাতাল সুর ভেসে ওঠে। Great. Now keep saying that you are only mine until I'm satisfied. কয়েক সেকেন্ড অতিবাহিত হয়েও মেয়েটার শক্ত শরীরে দাঁড়িয়ে কাঁপতে দেখে থমথমে মুখে উগ্র হাতে গাল ছুঁয়ে, Satisfy me quickly. আমি শুধু আপনার। Again. আমি শুধু আপনার। Again. আমি শুধু আপনার। পরপর কয়েকবার বলার পরও ইরফান নেশালো দৃষ্টিতে পা থেকে মাথায় নজর বুলিয়ে একইভাবে এগেন করতে থাকায় মেয়েটা জোরে জোরে কেঁদে ওঠে। হাসে ইরফান, ঘাড় চেপে এদিক সেদিক করে চমৎকার হেসে থুতনি চেপে ধরে মুখ বরাবর এনে চোখে তাকাতে ইশারা করে। একজোড়া নেশালো লালচে চোখের সাথে জল টলমল বড় ভীতু একজোড়া চোখের মিলিত হতে ইরফান শান্ত গলায় বলে ওঠে, খুব শীঘ্রই এই শব্দগুলো তুমি দিনরাত চোখে যাবে। শ্বাস থেমে আসতে চাইবে, কিন্তু তুমি থামাতে নারাজ হবে। আমি বাধ্য করব তোমায়, তুমি একান্ত আমার বাধ্য হবে। কিছু সময় বিরতি নিয়ে পুনরায় বলে ওঠে, তুমি আমার জীবনের এক ভয়ঙ্কর নারী, যার উপস্থিতিতে আমার সবকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। সবকিছু তছনছ করে দিয়েছো, ভেঙে গুড়িয়ে দিয়েছো আমার ভয়ঙ্কর সাম্রাজ্য। শোনো সর্বস্ব হরিণী, তোমার মুখে এই মিথ্যে ভালোবাসার সংলাপ শোনার জন্য আমি আরো নিষ্ঠুর, আরো ভয়ঙ্কর হব। তোমার ভালোবাসা আমার কোনো প্রয়োজন নেই। আমার একার ভালোবাসার পরিমাণ এতটা তীব্র, তুমি ভালো না বাসলেও তার কিচ্ছু আসে যাবে না। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আমি তোমাকে চাইবো। শুধু তুমি আর তুমি। এই পৃথিবীতে আর কিচ্ছুকে পরোয়া করি না, শুধু তুমি ছাড়া। টপ টপ করে পানি গাল বেয়ে পড়ার আগে ঠোঁটে স্পর্শ নাই। টপ টপ করে পানি গাল বেয়ে পড়ার আগে ঠোঁটে স্পর্শে শুষে নেয়। খোলা বোতামের ফাঁকে বেরিয়ে আসা পুরুষালী বুকের বাম পাশে নরম হাত টেনে ছুঁয়ে দিতেই বুঝে আসে চোখ। আয়না জীবনে প্রথম এমন অগোছালো এলোমেলো স্পর্শে নুয়ে পড়ছে। থরথর করে কাঁপছে শরীর, নাম না জানা আবেশে। বুকের বাম পাশে তোমার নামের ট্যাটু শুধু একটা নাম নয়, আমার বুকের দলিলে তোমার স্বাক্ষর যে তুমি শুধু আমার। চমকে তাকাই আয়না। ভেজা লাল জায়গাটায় চোখ বোলাতেই থমকে যায়। লোমহীন ফর্সা বুকের বাম পাশে গোটা গোটা অক্ষরে আয়ুজান শব্দটি থেকে এখনও তাজা রক্ত লেগে। সদ্য ট্যাটুটা না শুকানোই তাতে আয়নার হাতে চাপে রক্ত বেরিয়ে আসতে চাইছে। থমকে যায়। টেনে হাত আনতে চাইলে পুনরায় সেখানে চেপে অপর হাতে শরীর পেঁচিয়ে, আমার বুকে শুধু তোমার নাম নয়, সম্পূর্ণ তুমি মিশে গিয়েছো জান। খানবাড়িতে উৎসব মানে এলাহি কাণ্ড। আজ বাড়ির সবগুলো বড় ছোট গেট খোলা হয়েছে। শত শত মানুষের ভিড় জমবে এই তো কিছু সময় বাদেই। আজকে এই আনন্দ মিছিল শুধু একজনকে ঘিরে, সে হচ্ছে আয়না। দল বেঁধে তার জন্য দোয়া আর গিফট সমেত সকলে হাজির হচ্ছেন। যদিও মুখ দেখার সৌভাগ্য হবে না, তবুও আনন্দ মিছিল সুখ বিনিময়ে দোয়ার আয়োজন করা হয়েছে।
আসফিয়া খান এদিক সেদিক পায়চারি করে সকলকে কাজের ভার বুঝিয়ে দিচ্ছেন। কোনো ভুল তিনি বরদাস্ত করবেন না। ইমরান খানের বিজনেস পার্টনারদের মধ্যে অনেকেই চলে এসেছে, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। অপরদিকে ইশাক, শুভর গার্ড সমেত বিভিন্ন কাজে ব্যস্ত। আজকে অন্য দিনের তুলনায় শক্ত সিকিউরিটি, পা ফেলে বের হতেও অনুমতি নিতে হচ্ছে। সাফিয়া চাচি শাশুড়ির নিকট দাঁড়িয়ে তার রাগের শিকার হচ্ছে। আসফিয়া খান কোনো বিষয়ে খুব রেগে, যার ফলস্বরূপ তখন থেকে সাফিয়ার উপর চেঁচিয়ে যাচ্ছেন। একটা কাজ ঠিক মতো করতে পারছো না। কখন বলেছি লকার থেকে সব গহনা আনতে, এত সময় লাগে? ঘুমটা টেনে মাথা নুইয়ে সাফিয়া হাঁসফাঁস করে। আম্মি জান ভুল। খ্যাক খ্যাক শব্দে কেঁপে ওঠে সাফিয়া। কে ভুল? তুমি জানো না ভুল আমি পছন্দ করি না? জলদি মাথা নাড়িয়ে কাঁপতে থাকা শরীরে। আমি আনছি আম্মি জান। যাও যাও। বিরক্তিকর মুখমণ্ডল করে সোফায় বসে মুখে পান চাবাতে চাবাতে বিড়বিড় করেন। মেয়ে মানুষের আবার বয়স কিসের? 16 বছর কি কম? আজকে বিয়ে করলে কাল বাচ্চা নেবে, এতে আবার বয়স কিসের? আমাদের বিয়ে হয়নি। আপনি আর আমার জান এক নয় আম্মি। কালো রঙের জর্জেট কাপড়ের মাঝে সুতির মিশ্রণে একটা পাঞ্জাবি পরে তার হাতা গোটাতে গোটাতে সিঁড়ি বেয়ে নামছে ইরফান। মুখমণ্ডল শীতল, সুরমা দেওয়া চোখে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসফিয়া খানের পান জীবনও বুঝে আসে, কোনো রকম হাসার চেষ্টা করে। আমি বলতে চাইছি বিয়ের জন্য আয়না একদম উপযুক্ত। আমি বলছি কি, আপনাকে ভাবতে হবে না, আমি আছি তো তার জন্য। কি ভয়ঙ্কর দৃষ্টি! আসফিয়া খান থেমে যান, ব্যথাতুর গলায়। আমি তোমার ভালো চাইতে হবে না। পুনরায় কথায় কেড়ে নিয়ে থমথমে গলায় আসফিয়া খান চুপসে যান। ইরফান চুলে হাত বুলিয়ে। সাফিয়ার সাথে যেই আওয়াজ ব্যবহৃত হয় সেটা যেন আমার জানের ক্ষেত্রে ব্যবহৃত না হয় আম্মি। সে নরম, তার প্রতি বের হওয়া প্রতিটা আওয়াজ তার চেয়েও নরম হতে হবে। আপনি জানেন তো কি হয় সে আমার? নিশ্চয়ই ছেলের কষ্ট আপনি চাইবেন না। আসফিয়া খান উত্তেজিত হয়ে ছেলেকে আঁকড়ে ধরে পিঠে হাত বুলিয়ে। তোমার কষ্ট আমাকে ক্ষতবিক্ষত করে। তোমার যাতে খুশি তাই হবে ইরফান। আমি তার কষ্টে ক্ষতবিক্ষত হই, আর কিছুতে নই। আপনার ছেলেকে ধ্বংস করার ক্ষমতা রাখে এই নারী। আটকে ওঠেন আসফিয়া খান। ছেলে ভক্ত তিনি। ছেলের কিছু হলে মরে যাবেন, কত যত্নের আর আল্লাহর দরবার থেকে চেয়ে আনা। হঠাৎ সিঁড়ি পেয়ে ছোট ছোট কদমে আয়নাকে নামতে দেখে সেখানে তাকায় ইরফান। কৃষ্ণচূড়া ফুলের মতো টকটকে লাল রঙের গাউনে সদ্য ফুটন্ত গোলাপ লাগছে। থমকে যায় ইরফান, শ্বাস আটকে আসে বুকে। ঘোল লাগা দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত পরক করে দুরু দুরু বুকে সিঁড়ির কাছটায় এগিয়ে যায়। খোলা লম্বা চুলে বছর 16 আয়নাকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে। আসফিয়া খান নিজেও মুগ্ধ হন সেই সৌন্দর্য। মুখ ফুটে বার কয়েক মাশাআল্লাহ পড়ে, মনে মনে আওড়ায় ছেলের পছন্দের প্রশংসা করে। সত্যি মেয়েটা কোনো স্বর্গের অপ্সরা। ইরফানের বাড়ন্ত হাতে কাঁপা কাঁপা হাত এগিয়ে দিতেই যত্ন সহকারে নিজের কাছে এগিয়ে ওড়না দিয়ে ঘোমটা টেনে কপালে চুমু খেয়ে হাতের ছোট আঙুলে হালকা কামড় খায় মুগ্ধ সুরে। কারণ নজর তোলার সাহস নেই, সেখানে নজর লাগানো দূরের বিষয়। যেখানে আমার ভয়ঙ্কর নজর পড়েছে তা ছাড়িয়ে দূর দূরান্তে কারোর সাহস নেই, তবুও এই ভয়ঙ্কর সৌন্দর্যে নজর কেড়ে দিলাম। এমন নেশা ভরা গলায় আবেগময় শব্দে কেঁপে ওঠে আয়না। হঠাৎ মোবাইল বেজে উঠতে আয়নার হাত ধরে আসফিয়া খানের কাছে গিয়ে আদেশ সুরে বলেন, সাথে থাকবে, বাড়ির বাহিরে পা রাখবে না, আমি আসছি। মাথা নাড়িয়ে সায় জানায় আয়না। মুচকি হেসে কপালে পুনরায় চুমু খেয়ে মোবাইল রিসিভ করে বড় বড় পায়ে বেরিয়ে পড়ে। সঙ্গে শুভ সহ কিছু গার্ড সমেত বাড়ির পিছনের মাঠে উপস্থিত হন, যেখানে ভিড় জমেছে এলাকাবাসীর। বাড়ির সকল পুরুষ বেরিয়ে যান, শুধু থেকে যান নারী সার্ভেন্ট আর বাহিরে বিশাল দেহের বডিগার্ড। আয়না সেদিকে তাকিয়ে হঠাৎ মেয়েলি মোলায়েম স্পর্শে সেদিকে তাকাতেই দেখতে পায় আসফিয়া খানকে। মহিলা ভয়ঙ্কর সুন্দরী। প্রথমে যখন দেখেছিল ভয়ে আত্মা উড়ে গিয়েছিল তার। কঠোরতা গল্প শুনে
এখন তো এত কাছে, জমে যায় আয়না। পরক্ষণে আসফিয়া খানের নরম গলায় স্থির হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, যেমন রূপ তেমন মায়াবী। আমার ছেলের পছন্দ আছে, পাতাল করে হেরে নিয়ে এসেছে। কই সাফিয়া, গহনা কত দূর? আয়নাকে সোফায় বসিয়ে মাথায় চুমু খেয়ে সাফিয়া দুজন মহিলা কর্মী নিয়ে হাত ভর্তি গহনার বাক্স সাজান। সেখান থেকে একটা মোটা হার গলায় জড়িয়ে থুতনি চেপে মুচকি হেসে। কি সুন্দর মানিয়েছে না সাফিয়া? উৎসাহিত সাফিয়া হেসে মাথায় হাত বুলিয়ে দেন। আয়নার দ্বিগুণ হেসে, আম্মি, ইরফান ভাইয়া তো এসব পছন্দ করেন। খাসা বলেছ তো, পছন্দ হয়েছে আয়ানা। এইসব কিছু তোমার জন্য, দোয়াস্বরূপ তোমার হবু শ্বশুর আব্বু আর আমার পক্ষ থেকে। সব গহনার দিকে একবার বড় বড় দৃষ্টিতে তাকিয়ে চমকে সেদিকে তাকিয়ে হাসেন আসফিয়া খান আর সাফিয়া। আসফিয়া খান আরও কিছু গহনার শরীরে জড়িয়ে দিতে দিতে, এগুলো তো কিছু নয়, তোমার নামে কষাগারে আরও অনেক কিছু জমে। আমার ছেলেটা বড্ড পাগল, তোমার প্রতি ঘরের আলমারি থেকে শুরু করে সবখানে তোমার প্রয়োজনীয় জিনিস দিয়ে ভরিয়ে দিয়েছে, যেন কোনো কিছুর কমতি না হয়। সে রকচটা যা চায় তা তার চাই। দেখো না, এক পলক দেখে সম্পূর্ণ কাশ্মীর খাখা করে তোমাকে খুঁজে বের করেছে একদিনে। তার কথা মেনে চলো, মাথায় করে রাখবে। আরামায়েশ কোনো কিছুর কমতি হবে না, একদম ভালোবাসায় ঐশ্বর্য দিয়ে মুড়িয়ে রাখবে। কিন্তু যদি সে চটে যায় তাহলে? ভীতু দৃষ্টিতে তাকাতে আসফিয়া খান হেসে মাথায় চুমু খেয়ে চোখের ছড়ানো কাজল থেকে কাজল এনে ঘাড়ে ছুঁয়ে দিতে দিতে, ইরফান খানের সঙ্গিনী তুমি, মৃত্যুর পরও সে তোমার পিছু নেবে, কখনো ছাড়বে না। তাই মানিয়ে নাও, তোমার জন্য যথেষ্ট সময় সে বরাদ্দ করেছে। কেমন? হঠাৎ দরজায় চোখ পড়তেই ভ্রু কুঁচকে আসে। গম্ভীর গলায় দরজার দিকে এগিয়ে আসতে আসতে, কে তুমি? দরজার বাহিরে সকলের দৃষ্টি যায়। আয়না মাথা উঠিয়ে তাকাতেই চমকে দাঁড়িয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে, শাহেদ ভাই। যে রক্ত আয়নার ভয়ের কারণ, সে রক্তের সাগরে ভেসে যাওয়া লাশ বড় বড় চোখে তাকিয়ে দেখছে। ফ্রিজ হয়ে গিয়েছে যখন দেখলো দুটো মানুষ মিলে অপর আরেকটা মানুষকে একের পর এক চাপাতির আঘাতে ছিন্ন ভিন্ন করছে। কি নিষ্ঠুর! রক্তে ভেসে যাওয়া সবুজ ঘাস দেখে মনে হচ্ছে মাত্রই কোনো পশু জবাই হলো। কয়েক মিনিটও হলো না, শরীর থেকে হাত আর সুন্দর পুরুষালী মুখের বড় কালো মণির সাদা চোখে দুটো খুবলে তুলে নেওয়া হলো। শ্বাসহীন শরীরটা জখম করা হলো বারবার। হ্যাঁ, মাত্র কয়েক মিনিটেরই ঘটনা। খানবাড়ির হাজার খানেকেরও বেশি মানুষের ভিড়ে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল, কিন্তু কেউ শব্দটুকুও করেনি। যেমন প্রথমে ছিল ঠিক সেভাবেই স্থির হয়ে যায় সব কিছু শীতল এবং শান্ত, যেন কিছুই হয়নি। কেই বা আওয়াজ তুলবে, কার বিরুদ্ধে বা তুলবে? স্বয়ং ইরফান খানের আদেশ, যার হুকুম ছাড়া কেউ এক পাও নড়ে না, তার বিরুদ্ধে কথা বলবে? সেটা তো ভয়ঙ্কর বিষয়। এরা তো গোলামি করে ইরফান খানের, খেতে বললে খাবে, মরতে বললে মরবে। কিন্তু আয়না, সে এসবে অভ্যস্ত নয়। এই খুন খারাপি মারামারি তার ভয়ের কারণ। সারা জীবন মন প্রাণ উজাড় করে যে ভয় থেকে দূরে থাকতে চাইল, আজ প্রতিনিয়ত সেই ভয়ের সাথে তার দেখা। যখন বুঝতে পারল সে মাত্রই একটা নির্মম হিংস্র হত্যার মুখোমুখি হলো, মুখে হাত চেপে উচ্চস্বরে চিৎকার করে উঠল। ভয়ে পাগলের মতো ছটফট করতে করতে অস্থির ভীতু পায়ে পিছিয়ে যেতে লাগলো। 10 সিঁড়ি উপরে খোলা স্থানে ইরফানের হাত ধরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন ভয়ে পিছিয়ে যেতে যেতে উল্টে পড়তে যাবে, একটা শক্ত পুরুষালী হাত আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। নেতিয়ে যাওয়া শীতল শরীরটা তৎক্ষণাৎ থরথর করে কাঁপতে থাকা শরীরটা জাপটে ধরে শক্ত বুকে। নিষ্ঠুর মুখটাই কিছু একটা ছিল, যেন মাত্রই প্রাণটা শরীর ছেড়ে উড়ে যেতে যেতে বাঁচল। গম্ভীর মুখ সবসময়ের মতো বোঝা দেয়। ইরফান খান তার দুর্বলতা দেখাতে চান না, তাই হয়তো জনসম্মুখে অস্থির হননি। কিন্তু সত্যি তো এটাই, এই মেয়েটার ভিতরে এই ভয়ঙ্কর বাদশার প্রাণ লুকিয়ে। হ্যাঁ, প্রাণই তো।
ইরফান খানের প্রাণ। পরক্ষণে কঠোর পুরুষ সামনের মানুষের গম গম করতে থাকা সকলের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে গর্জে ওঠে। ইরফান খানের কলিজা তার বউজান, তার দিকে ভুল করে দৃষ্টি দিলে তার ব্যবস্থা হবে এই নর্দমার কীটের মতো। ইরফান খানের ব্যক্তিগত নারী সে, তার দিকে চোখ তুলে তাকালে সেই চোখ খুবলে নিব, কলিজা ছিঁড়ে ফেলবো সব কটার। ভয়ে থরথর করে কাঁপতে থাকা মানুষগুলো জলদি জলদি সায় জানায়। সঙ্গে সঙ্গে পুনরায় ইরফানের বাজখাই শব্দ ভেসে। সে আমার জান, আমার কলিজা, আমার সবকিছু। মিসেস আয়ানা ইরফান খান সে, তার সম্মান সবকিছুর শীর্ষে। সম্মান প্রদর্শন করো তাকে। সালাম ছোট ম্যাম সাহেবা। কি উচ্চস্বর! আয়নার নেতিয়ে যাওয়া শরীরে এতটুকু আওয়াজ আসলো শুধু কানে। নড়াচড়া করার শক্তি নেই। শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে হুট করে। মাথা ঝিমঝিম করছে। এই বুঝি জ্ঞান হারাবে। কিন্তু বুঝে আসার চোখে ভেসে বেড়ায় তখনই নির্মম হত্যা। রক্ত, কত কত রক্ত। ঠিক সেই ভয়ঙ্কর দিনটার মতো, যেদিন সব কিছু রক্তের বন্যায় ভেসে যাচ্ছিল। তারপর নিশ্চুপ। পৃথিবী কি নিষ্ঠুর, তাই না? প্রকৃতি কি ভয়ানক খেলা খেলেন। আমরা যা চাই না সেসব জিনিসগুলোই আঁকড়ে ধরে আমাদের, দুমড়ে মুচড়ে শেষ করে দিতে চাই। আয়না তো এমন বিষাক্ত ভালোবাসা চায়নি। সে সব সময় নরম স্বল্প কিছুতে সুখ খুঁজেছে। খুব সাধারণ কিন্তু আরামদায়ক ভালোবাসা। কিন্তু ভাগ্য তাকে বিষ দিয়েছে। যে প্রেমের আসক্তি বিষাক্ত, সেখানে বিষ ছাড়া কী বা আছে? বিষাক্তময় আসক্তি কখনো নরম ভালোবাসা হতে পারে না। এই আসক্তি ধ্বংস, ভয় আর মৃত্যু। একটা মানুষের প্রতি ভয়ঙ্কর আসক্তি থেকে জন্ম এই বিষাক্ত প্রেমের, যেখানে মুক্তি নেই, যার সমাপ্ত মানেই পৃথিবীর বুক থেকে চিরজীবনের জন্য অস্তিত্বহীন হওয়া। ইরফান পড়ে থাকা লাশটার দিকে তাকিয়ে মুচকি হাসে। গার্ডকে চোখের ইশারায় কিছু বলতেই শেখটাকে টেনে উত্তরের দিকে নিয়ে যায়, যেখানে বিশাল পুকুর পেরিয়ে ডেঞ্জারাস জোন, যাতে হিংস্র প্রাণীগুলো অপেক্ষায় এই সদ্য নতুন শরীরে স্বাদের আশায়। বুকের মাঝ থেকে আয়না ছোট মুখ তুলে বন্ধ চোখের পাতায় চুমু খেয়ে কোলে তুলে নেয় সযত্নে। এক দৃষ্টিতে তাকিয়ে কানে মুখ এগিয়ে ফিসফিস করে, রক্তে যার নেশা, যার হাত সবসময় রক্তে ভিজে থাকে, সেই রাজার রানী হয়ে স্বল্প রক্তে জ্ঞান হারাও। ভেরি ব্যাড সুইট হার্ট। মুচকি হেসে কপালে নাক ঘষে বাড়ির মেইন ফটকের দিকে পা বাড়ায়। সামনে দাঁড়ানো লোকগুলো মাথা নিচু করে জায়গা ছেড়ে দেয়। কেউ তাকানোর ভুল করে না। একটা মানুষকে হিংস্র হায়নার বুকে লেপ্টে নিষ্পা ফুলের কলি, যা জীবনের ফুটন্ত সময়ে দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। শব্দহীন পরিবেশে অদৃশ্য প্রেমের পাগলামোময় সংলাপ। তুমি শুধু আমার আয়ু জান, শুধুমাত্র আমার। তোমার দিকে ভুল করে কেউ তাকাবে, সেটা আমি বরদাস্ত করবো না জান। নোপ। কি ভয়ঙ্কর তার চাহিদা, কি ভয়ঙ্কর চিন্তাধারা তার। আয়নাকে নিয়ে ইরফান বাড়িতে প্রবেশ করতে আর চোখে তাকায় শাহেদ। আবার ভয়ে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নেয়। ভয়ে কলিজা শুকিয়ে গিয়েছে। মনে হচ্ছে মাত্রই নতুন প্রাণ পেল। এতটা নিষ্ঠুর, এতটা ভয়ঙ্কর মৃত্যু নিজ চোখে দেখে বুকে হাত ঘষে। ইয়াসমিন জামান চোখের ইশারায় চলে আসতে বললে একবার পুনরায় চোখ তুলে না তাকিয়ে খানবাড়ির মেইন গেটের দিকে পা বাড়ায়। জীবনে কখনো ইরফানের সামনে পড়েনি। ইরফান নাম শুনলে হাঁটু কাঁপাকাঁপি হতো বরাবরই সরল মানুষে। আর সে কিনা আজকে এত সাহস করে এলো এক পলক আয়না নামের প্রিয় ফুলকে দেখবে বলে। হ্যাঁ, প্রিয় ফুল তো, যাকে পাবার আশায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কথা ছিল আয়নার 18 বছর হলে আর তার একটা ভালো চাকরি হলে দুজনের ঘরোয়া বিয়ে হবে, ছোট সংসার হবে। কিন্তু তার হলো কই? ভার্সিটি ফাইনাল শেষ হলো। ভালো স্টুডেন্ট হওয়ার সুবাদে নিজ ভার্সিটিতে একটা ভালো চাকরি হয়ে যাবে, সেই প্রসেসিংও চলছে। কিন্তু যার জন্য এত তাড়া, সে এখন সাধ্যের বাহিরে। তার দিকে চোখ তুলে তাকানো মানেই মৃত্যু। বিশাল গেট পেরিয়ে পুনরায় বিশাল বাড়িটার দিকে তাকিয়ে পুনরায় মাথা নিচু করে পা এগিয়ে যায়। সব ভালোবাসা পূর্ণতা নয়, কিছু ভালোবাসা গোপনেই সুন্দর। ইরফান খানের মতো ভয়ঙ্কর মানুষের নিকট থেকে ভালোবাসা ছিনিয়ে নেওয়া ভয়ঙ্কর চিন্তাধারা। মেরে টুকরো টুকরো করে পশুদের খাওয়াবে। ছেলের অসহায় মুখের দিকে তাকিয়ে ইয়াসমিন জামান দীর্ঘ নিঃশ্বাস ফেললেন।
আজকে এই উৎসব উপলক্ষে তাদের বাড়ির সকলকেও নিমন্ত্রণ করা হয়েছে। তুতুল অসুস্থ থাকায় সে বাদে সবাই উপস্থিত হয়েছে। কিন্তু ইয়াসমিন জামান বুঝতে পারছেন না কেন ইরফান তাদের খানবাড়ির ধারের কাছে আসতে নিষেধ করেও আজ নিয়ন্ত্রণ করেছেন। তখন খুনের কথা মনে পড়লে কেঁপে ওঠেন ইয়াসমিন জামান, চোখ বুজে বিড়বিড় করেন, তোমাকে আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দিক আয়ু আমার জান বাচ্চা। পূর্বের ঘটনা। মানুষের গমগমে পরিবেশ। সবাই যখন খুশি মনে তাদের কাশ্মীরের বাদশাহ ইরফান খান এবং তার বিবি জানের জন্য দোয়ায় মশগুল করছিল, হাতে হাতে গিফটের বাহার, তখনই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। সেই সুখ সমাহারের ভিড়ে একজন তাগড়া যুবক খুব ধীর কণ্ঠে বলে ওঠে অপরজনের উদ্দেশ্যে, জানিস আমাদের ছোট ম্যাম সাহেবকে আমি দেখেছি চাঁদের হাট কুড়িয়ে তুতুলের খালার মেয়ে এসে। তুতুল তো আমাদের ক্লাসমেটই, সেই সুবাদে গিয়েছিলাম তাদের বাড়িতে। আল্লাহর কসম করে বলছি ভাই, কি দেখেছি আমি, পুরো জান্নাতের হুর, দেখতে স্বর্গের অপ্সরার থেকেও সুন্দরী। এত রূপ চোখ ঝলসে যাবে। এমনি এমনি ছোট হুজুর মরিয়া হয়ে হুজুর করেনি। এই কাশ্মীরে দ্বিতীয় কেউ এত সুন্দরী নেই, একদম আগুন সুন্দরী সে। ছোট হুজুর যখন 16 বছরের মেয়ের সন্ধান করেছিল, আমি ঠিক আন্দাজ করেছি এই সে আগুন সুন্দরী মেয়ে হবে। আপন ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপে এমন কথা শুনে। কি সর্বনাশী কথা! থামাতে যাবে তার পূর্বেই যা ঘটার ঘটে যায়। একটু দূরে 10 সিঁড়ির উপর দাঁড়িয়ে আয়নার হাত ধরে দাঁড়িয়ে থাকা ইরফানের কানে পৌঁছে যায় সেই কথা। মূলত একজন গার্ড শুনে নেয় তাদের কথা, তারপর ইরফান খানের কাছে পৌঁছে যায় এবং যা হওয়ার সম্পূর্ণ এলাকাবাসীর সামনেই ঘটে। যে চোখ ইরফান খানের একান্ত নারীর রূপ পরখ করেছে, সেই চোখ খুবলে তোলার আদেশ করেন। সম্পূর্ণ শরীর ছিন্ন ভিন্ন করে সম্পূর্ণ কাশ্মীরবাসীকে অ্যালার্ট করে দেয়, এই নারী ভয়ঙ্কর, যার দিকে তাকানো মানে মৃত্যু। একটা ভয়ঙ্কর অসুস্থ মৃত্যু, যে মৃত্যু ভয়ের বুকেও ভয় ধরিয়ে দিবে। এই নারী ইরফান খানের একান্ত নারী, যার রূপের বর্ণনা করতে আসা মুখ ঝলসে দিবে নিজ হাতে। দুপুরে ঘটে যাওয়া ঘটনার পর এখন সন্ধ্যা। ঝিরঝিরে তুষারে চারিদিক ঢেকে গিয়েছে। বাইরে ঝরে উঠেছে ভয়ঙ্কর ঝড়। তুষারে ঝড়ের রাস্তায় থাকা মানুষগুলো দৌড়ে ছুটে নিজ গন্তব্যে। এখানকার ঝড় খুবই ভয়ঙ্কর। বরফের পাহাড় ভেঙে নিহত হন বছরে অনেকেই। মেঘ ঘুরঘুর আওয়াজে পরিবেশ জানান দিচ্ছে আজ তাণ্ডব হবে, ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব। কিন্তু এই ঝড়ের সময়টা বাহির থেকেও খানবাড়ির পরিবেশ বেশি থমথমে। গত 4 ঘন্টা যাবৎ অজ্ঞান আয়ানা, এখনও জ্ঞান ফেরেনি তার। সে নিয়ে সবাই ভয়ে নিশ্চুপ। ভয়ে জ্বর বেঁধেছে মেয়েটার। নরম শরীরটা বিছানায় মিলে সুন্দর মুখটুকু শুকিয়ে গিয়েছে। সম্পূর্ণ খানবাড়ি থমথমে পরিবেশ তা নিয়ে। ডক্টর মালিহা চৌধুরী চেক আপ করছে বেশ সময় নিয়ে আয়নার পাশে হাত আঁকড়ে বসে ক্ষিপ্ত ইরফান, যার ভয়ে ডক্টর মালিহা চৌধুরী তরতর করে ঘামছেন। এক হাতে বেডসাইডে ড্রয়ার টেনে বন্দুক তুলে নিতেই বয়স্ক মহিলা ভয়ে দ্বিগুণ কেঁপে ওঠে। ঝটপট ইঞ্জেকশন পুশ করতে যাবে, ততক্ষণে বন্দুকের নল মাথায় ঠেকতে হাত থেকে ইঞ্জেকশন পড়ে যায় ধপ করে। আপনার মনে হয় জীবন প্রিয় নয় মিসেস মারিহা? আটকে ওঠেন বয়স্ক মহিলা। থরথর করে কাঁপতে কাঁপতে নরম গলায় বলেন, ছোট হুজুর, আমি দেখছি ম্যাম সুস্থ হয়ে যাবেন। জোরে মাথায় বন্দুক চাপতেই মিসেস মালিহার শ্বাস বন্ধ হয়ে যায়। কিছু সময় আগেও সে সুস্থ ছিল, ঠিক সেই রকম সুস্থ দেখতে চাই। একটা জীবন্ত পুতুল সে। তার বিশাল চোখের ভীতু দৃষ্টি মাতাল করে আমায়। দীর্ঘ 4 ঘন্টা সেই দৃষ্টি নিবে। আমি তাকে সেই আগের রূপে চাই, না হয় আপনি সুস্থ থাকবেন না মিসেস মালিহা। ইরফানের ভয়ঙ্কর লাল চোখের শান্ত গলার হুমকিতে ভয়ে কাঁপতে থাকা মালিহা চৌধুরী অস্পষ্ট স্বরে, জি জি ছোট হুজুর। ইরফান বন্দুক সরিয়ে পুনরায় হাত চেপে ধরে আয়নার। ঠোঁট বুলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে। মালিহা চৌধুরী ভুলেও চোখ তুলে দেখেন না।
নতুন সিরিজ তুলে সময় নিয়ে খুব ধীরে সুস্থে যত্ন সহকারে ইঞ্জেকশন পুশ করেন, যেন সামান্যতম ভুলও না হয়। স্বয়ং মৃত্যু সামনে বসে, ভুল হলে এই সিরিজ দিয়েই গলার নড় ছিঁড়ে দিবে। ইরফান ইঞ্জেকশন দেওয়া স্থানটাতে ঠোঁট বুলিয়ে দিতে দেখে চমকে তাকিয়ে থাকেন মালিহা চৌধুরী। আপনার চোখ দুটো খুব সুন্দর মিসেস মালিহা। ইরফানের বাঁকা হাসির সাথে এমন কথায় ভয়ে দূরে সরে যেতে যেতে। দুঃখিত, আমার ভুল হয়ে গিয়েছে হুজুর, আর আর দেখব না। বলে কাঁপা কাঁপা হাতে প্রেসক্রিপশন টেবিলের উপর রেখে কাঁপতে কাঁপতে। খুব খুব বেশি ভয় থেকে জ্ঞান হারিয়েছে। এই ইঞ্জেকশনের ফলে খুব শীঘ্রই জ্ঞান ফিরবে। শরীর কিছুটা দুর্বল। যখন খুব বেশি ভয় পাবে এই ইঞ্জেকশনটা পুশ করবেন। সাথে আমি মেডিসিন লিখে দিচ্ছি যাতে তার আউট। সম্পূর্ণ কথা বলার পূর্বেই এমন গুরুগম্ভীর গলায় ভয়ে মালিহা চৌধুরী কোনো রকম মাথা ঝাঁকিয়ে দৌড়ে বেরিয়ে যান। বুকে হাত চেপে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। এটা মানুষের সাম্রাজ্য নয়, ভয়ঙ্কর নরখাদকের সাম্রাজ্য। শ্বাস কম বেশি ফেললেও যেন এরা ধরে কোরবান করবে। হঠাৎ অটো দরজা বন্ধ হয়ে যেতে দেখে ভয়ে লাফিয়ে ওঠেন। দরজার পাশে দুজন গার্ড বুক ফুলিয়ে দাঁড়িয়ে। সামনে এগিয়ে যেতে তেমন সম্পূর্ণ তালা জুড়ে গার্ড আওয়াজবিহীন পায়ে পাহারা দিচ্ছে। তাকে এগিয়ে আসতে দেখে গার্ড তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে আসেন। ইরফান কাচের বোল থেকে সাদা নরম কাপড় ভিজিয়ে আয়নার শুকনো মুখ হাত গলা ঘাড় মুছে পুনরায় শুকনো কাপড়ে একই কাজ করে, খুব ধীরে এবং যত্ন নিয়ে। একজন পারফেক্ট পুরুষ যার প্রতিটি কাজ সুন্দর নিখুঁত, প্রেমে পড়ার মতো। কিন্তু এই সুন্দর মানুষটা শুধু ঘুমন্ত নারীটার জন্যই এতটা নিখুঁত আর ভালো স্বভাবের ব্যক্তি সম্পন্ন মানুষ। কিন্তু সাধারণ মানুষের নিকট সে ভয়ঙ্কর হিংস্র হায়না, যার কদমে মানুষ ভয়ে লুটাতে চায়, যার নিষ্ঠুরতা পশুকে হার মানায়। যে পুরুষের মন এত নিষ্ঠুর, যার রক্তের সাথে বন্ধুত্ব, যার মস্তিষ্ক ভয়ঙ্কর, সে কি করে একটা মানুষকে এতটা যত্ন নিয়ে ভালোবাসে? হাউ, সে তো প্রকৃতির নিয়ম ভঙ্গ করছে। ইরফান নিজের কাজ শেষ করে তখনের ইঞ্জেকশন পুশ করার স্থানে ভ্রু কুঁচকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করলো কোনো ইঞ্জেকশন হলো কিনা, কোনো ইনফেকশন হলো কিনা, কোনো ভুল ঔষধ দিল কিনা, জ্ঞান ফিরেছে না কেন। অধৈর্য চোখ দেওয়াল ঘড়িতে রাখে পুনরায় আয়নার গালে হাত ঘষে কানের কাছে মুখ ঝুঁকে, যার ফলে নরম সিল্কি চুল আয়নার গাল স্পর্শ করে। কানের লতিতে হালকা ঠোঁট ছুঁয়ে গম্ভীর শীতল গলায়। ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। এই যে তুমি নিশ্চুপ স্তব্ধ আমাকে দেখছো না, সেই ভীতু হরিণী দৃষ্টিতে আমি পাগল হয়ে যাচ্ছি। তোমাকে ছাড়া এক বিন্দু নিঃশ্বাস নিতে আমি চাই না জান। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে ভয়ঙ্কর ভালোবাসি মাই লাভ। তোমার চুপ থাকা আমাকে কষ্ট দিচ্ছে। আই হেট সাফারি। এই এতটুকু মেয়ে আমাকে ধ্বংস করে দিচ্ছ। কতটা ভয়ঙ্কর সাহসী তুমি মেয়ে। তুমি নিশ্চুপ ভীতু দৃষ্টিতে আমাকে এতটা নেশাগ্রস্ত করেছো। না জানি তোমার চঞ্চল হরিণী ছটফট করতে থাকা সত্তা কতটা মনোমুগ্ধকর। আজ থেকে পৃথিবীতে আমার সব শেষ চাওয়া শুধু তোমার ভালোবাসা জান। ইরফান একটা নিকৃষ্ট জন্তু, যার মৃত্যুর দোয়া সবাই মোনাজাতে করে। কিন্তু সেই ইরফান খান, আমি চাই আমার মৃত্যুর আগে হলেও তুমি আমাকে ভালোবাসো, আর আই প্রমিস তুমি আমাকে ভালোবাসবে। শেষের কথা বলার সময় ঘাড় বাঁকিয়ে ভয়ঙ্কর হেসে আয়নার খোলা কাঁধে কাঁধ হয়ে শুয়ে পুনরায় ফিসফিস করে। পৃথিবীতে আমি ছাড়া তোমার কোনো অপশন থাকবে না সুন্দরী, শুধু আমি আর আমি। তুমি বাধ্য হবে আমাকে ভালোবাসতে আয়োজন। এক পৃথিবীতে তোমার সবটুকু জুড়ে এই ইরফান খান বাস করবে। তুমি মরতে ভয় পাবে, তোমার সব কিছু গ্রাস করে নেব জান। তোমার দিকে বাড়ন্ত সব কিছু উপড়ে দেব। পৃথিবীতে এক তোমাকে ভয়ঙ্কর ভাবে চাই, শুধু তুমি আর আমি। তোমার জন্য আমি কতটা বেপরোয়া পাগল তুমি কল্পনা করতে পারো না জান। আজ থেকে আমি ইরফান খান ওয়াদা করছি, আয়রা আহমেদ আনায়া একান্ত ইরফান খানের বিষাক্তময় আসক্তি, যার শরীর মন সবটুকু জুড়ে শুধু আমার রাজত্ব চলবে। আমি তোমাকে যে করে হোক হাসিল করব জান। তুমি আমাকে ছাড়া দিশে হারা হয়ে পড়বে। আয়নায় জোরে নিঃশ্বাস টেনে নিতেই ইরফান বুঝতে পারে জ্ঞান ফিরেছে।
মৃদু হেসে হাতে চুমু খেয়ে সোজা হয়ে বিছানার এক হাত ভাঁজ করে তাতে হাত রেখে ঘুমন্ত আয়নার ঠোঁটে আঙুল ঘষে নেশালো গলায়। রাত 12টা। ভয়ঙ্কর ঝড় তুফানে বাহিরের সব কিছু ধ্বংসস্তূপ। ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে গাছ ভেঙে রাস্তায় ভয়ঙ্কর ধ্বংসের নিশানা দেখাচ্ছে। এতটা ভয়ঙ্কর ঝড়েও খানবাড়ির গার্ডগুলো রেইনকোট গায়ে ঠিক কাজে লেগেছে। ভয়ঙ্কর তুফান যেন এদের থামাতে নারাজ। ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন জানপ্রাণ দিয়ে। তীব্র ঝড়ের গাছের উড়ন্ত ডালা পড়ে দু একজন আঘাতপ্রাপ্ত, তবুও থামাথামি নেই। মৃত্যুর আগ পর্যন্ত এই খানদের জন্য নিষ্ঠার সাথে জীবন দিতে এক পায়ে রাজি। এতটা মালিক পাগল তারা। হবে নাই বা কেন, তাদের বাঁচার রাস্তা এই খানবাড়ির লোকদের হাত ধরেই হয়। মাথায় হাত চেপে কালো কমফোর্ট আর একটু ভালো করে জড়িয়ে নেয় আয়না। পুনরায় আড়মোড়া করতে করতে ঘুমানোর প্রয়াস করে তখনই একদম হুট করে মাথায় চাওড়া হয় দুপুরের ভয়ঙ্কর নির্মম মৃত্যু। ভয়ে লাফিয়ে উঠে বড় বিছানায় বোর্ডের সাথে লেগে থরথর করে কাঁপে। বুক এমন করে লাফাচ্ছে হাড় ছিঁড়ে যাবে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বড় বড় চোখে আশেপাশে পরখ করতে মনে পড়ে যায় সে কোথায়। পরক্ষণে মনে পড়ে যায় সে ভয়ঙ্কর হিংস্র দানবের ঘরে রয়েছে, যার ভয়ঙ্কর হিংস্রতা নিজ চোখে রেখেছে। কি করে একটা মানুষকে এতটা ভয়ঙ্কর মৃত্যু দিতে পারে? মানুষ হয়তো অমানুষের মতো। আর তখন মনে পড়ে এত এত মানুষের সামনে এমন জঘন্য কাজের পরও কেউ টু শব্দটুকুও করেনি। উল্টো সে যেমন যেমন বলেছে লোকগুলো ভয়ে তেমন তেমন মেনে নিয়েছিল। মানে এত এত মানুষ সবাই নিশ্চুপ, যেন তার হাতের খেলনা। বুক কাঁপতে কাঁপতে এবার শেষ হয়ে যাবে। মাথা চেপে ধরে আয়না। হু হু করে উচ্চ স্বরে কাঁদতে গিয়ে মুখ চেপে আওয়াজ কমায় ভয়ে। এই তো এক্ষুনি রাক্ষসটা এসে জীবন কবজ করে নিয়ে যাবে। হাহাকার করে আয়না আজ বুঝতে পারে কেন মনি এতটা ভীতু, এতটা অসহায়। যেখানে হাজার হাজার মানুষ তার হুকুমের গোলাম, সেখানে তাদের কোনো আওয়াজ নেই। হুট করে মনে হয় আয়না রাক্ষসপুরীতে আটকে, যেখানে চারিদিকে রাক্ষস খুবলে খেতে আসছে। চোখ বুজে থরথর করে কেঁপে